মুর্শিদাবাদ মানেই ইতিহাস, আর তার পাতায় পাতায় জড়িয়ে থাকা নবাবী আভিজাত্য। কিন্তু এই ইতিহাসের মাঝেও যদি আপনি খুঁজে পান এক গভীর প্রশান্তির ঠিকানা, তাহলে কেমন হয়? আমাদের আজকের গন্তব্য এমনই এক নিবিড় আধ্যাত্মিকতায় মোড়ানো শান্তির স্থল। আজকের ব্লগে থাকছে এই স্থানে পৌঁছানো থেকে শুরু করে এই স্থানের পরিবেশ, খাবার, এমনকি থাকার ব্যবস্থাও। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমার ডায়েরির এক নতুন অধ্যায়, মুর্শিদাবাদ জগৎবন্ধু ধাম দর্শন। গুড মর্নিং। আজ 1 সেপ্টেম্বর, ঘড়িতে সময় এখন 10টা 20। মুর্শিদাবাদে ঐতিহাসিক বিভিন্ন জায়গার মতোই কিছু ধর্মীয় ক্ষেত্রেও এখানে বিশেষ প্রচলিত বা বিশেষ প্রসিদ্ধ রয়েছে। এসব জায়গাগুলির মধ্যে এক বিশেষ জায়গা বা প্রসিদ্ধ জায়গা যেখানে আজকে এসে পৌঁছে গেছি। আমি বর্তমানে রয়েছি সেই মুর্শিদাবাদের বিখ্যাত জগৎবন্ধু ধাম। মুর্শিদাবাদের নবাবী ইতিহাসের পাশাপাশি এখানে ছড়িয়ে আছে ভক্তি, সাধনা আর আধ্যাত্মিকতার এক বিশাল ভাণ্ডার। সেই সব দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম হল জগৎবন্ধু ধাম। ভক্তদের কাছে স্থানটি এক অনন্য তীর্থক্ষেত্র হিসেবে পরিচিত। সামনে রয়েছে এই জগৎবন্ধু ধামের মূল মন্দির, যেখানে এখন দূর থেকে শুনতে পাচ্ছি ভেতরে নাম কীর্তন হচ্ছে। খালি পায়ে এই প্রখর রোদে প্রচণ্ড তেতে আছে পুরো রাস্তাটাই, পায়ে প্রচণ্ড তাপ লাগছে। দুই দিকে গোলাপ গাছ, সুন্দর বাগান করা আছে। ভেতরে সম্ভবত কিছু বলতে পারবো না, কারণ নাম কীর্তন যেহেতু চলছে, জাস্ট ক্যামেরায় দেখাচ্ছি। ব্যস্ত রাস্তা থেকে সামান্য একটু ভেতরে ঢুকলেই আপনি খুঁজে পাবেন এই নিবিড়তার জগৎ। বিশাল সবুজে ঘেরা এই আশ্রম যেন এক অন্য পৃথিবী। এখানে কোনো কোলাহল নেই, নেই পর্যটকদের ভিড়। এখানকার পরিবেশ এতটাই শান্ত যে মুহূর্তেই আপনার মন এক ভিন্ন মেজাজে ফিরে যাবে। মুর্শিদাবাদের এই আশ্রম জগৎবন্ধু সুন্দর নামে পরিচিত এক মহান বৈষ্ণব সাধক, যিনি ভক্তি ও মানব প্রেমের বার্তা ছড়িয়ে দিয়েছিলেন তাঁর স্মৃতিতে নির্মিত। এই জগৎবন্ধু ধামের যে মূল মন্দির প্রাঙ্গণ বা মূল গর্ভগৃহ, এটি সকালবেলায় খুলে যায় এবং ওই 11টার সময় বন্ধ হয়ে যায়। দেখলাম ভেতর প্রবেশের সময় গেটেই লেখা আছে। আর 11টায় বন্ধ হওয়ার পর সে আবার 4টেতে খুলবে। এই মাঝখানের যেই টাইমটা, এটাতে যে মূল গর্ভগৃহ মন্দিরের, সেটা বন্ধ থাকবে। আপনারা যদি আসতে চান তো এই টাইমের ভেতরে আসবেন, তবে এই গর্ভগৃহের ভেতরে দর্শন পাবেন। এই মূল গর্ভগৃহের চারিপাশ দিয়ে এরকম পরিক্রমার একটা ব্যবস্থা করা আছে। ওপর দিয়ে যারা কীর্তন করছেন তারা পরিক্রমা করছেন, আর সাধারণ জনগণের জন্য নিচে পরিক্রমার ব্যবস্থা রয়েছে। ওনারা এখন নিচে নেমে আসলেন পরিক্রমার জন্য। এই হচ্ছে মূল মন্দির পরিক্রমার রাস্তা, যেটা সাধারণ জনগণের জন্য, এবং ওনারা সম্ভবত সম্পূর্ণ ধামটা এখন পরিক্রমা করবেন, এই জন্য এই দিক দিয়ে গেলেন। মূল মন্দির প্রাঙ্গণের পাশে যে মহাপ্রসাদের কুপনের ব্যবস্থা রয়েছে, এখান থেকে আপনারা এসে 10:30 থেকে 11টা যে টাইমটা দেখলাম এখানে, সেই টাইমের মধ্যে আসলে আপনি এই মহাপ্রসাদের জন্য কুপন পাবেন। এবং এখানে যিনি কুপন দিলেন তিনি আমাদের একটা বিশেষ কথা বললেন যে এই যে এই টাইমিংটা সবসময় কিন্তু সেম থাকে না। কারণ দেখা গেলো কখনো অনুষ্ঠানের সময় টাইমিংটা চেঞ্জ হয়, বিশেষ কোনো টাইমে এটাকে পরিবর্তন করা হয়ে থাকে। সবসময় যে একই টাইমে এইটু কুপন দেওয়া হয় এটা নয়। আপনারা আসবেন একটু সকালে, তাহলে আপনারা পেয়ে যাবেন কুপন। আর এখানকার যে মহাপ্রসাদ, এটা হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। এবার আপনি যদি চান তো এখানে কিছু দান করতে পারেন, কারণ সম্পূর্ণ ধামটাই সকলের দানের উপরে চলে। আপনার ইচ্ছে মতো আপনি যে কোনো অর্থ দান করতে পারেন। এখানে কোনো বাধা ধরা দাম দেয়া নেই, মূল্য এখানে দেয়া নেই। তো এখানে আসবেন এবং মহাপ্রসাদের যে কুপন গ্রহণ করে তারপর আপনি মহাপ্রসাদ পেতে পারেন। এবং আপনি যদি এখানে যে মেলা আয়োজিত হয়, এই মেলার টাইমে আসেন, তবে আপনাকে কোনো কুপন নিতে হবে না। তখন কুপন ছাড়াই আপনি এখানকার প্রসাদ গ্রহণ করতে পারবেন, কারণ তখন এত
জনগণের এখানে আগমন ঘটে যে তখন সবাইকে কুপন দিয়ে প্রসাদ গ্রহণ করানোটা সম্ভব হয়ে ওঠে না। প্রচুর মানুষের সমাগম এখানে যেহেতু ঘটে, তাই তখন আর কুপন দেওয়া হয় না, নর্মালি যে আসবে সেই প্রসাদ পাবে। কিন্তু এই বর্তমান অন্যান্য সময়ে আপনাকে মহাপ্রসাদ গ্রহণ করতে হলে কুপনটা নিতেই হবে। এই ধামে মহাপ্রসাদের মানে টিকিট নেওয়ার পর আপনার যে প্রসাদ বিতরণের টাইমিং, সেটা আজকে এই মুহূর্তের জন্য রয়েছে 12:30। 12:30টার সময় এখানে মহাপ্রসাদ বিতরণ করা হবে। তখন প্রসাদ প্রাঙ্গণে গেলে আপনি প্রসাদ পেয়ে যাবেন। যেহেতু মূল মন্দির প্রাঙ্গণ ছাড়া বাকি সমস্ত জায়গাটাই জুতো পরে দর্শন করা যায়। আর এই প্রচুর রোদে এই যে টাইলসগুলো লাগানো আছে রাস্তার উপরে, এতটা তেতে আছে যে আমরা চলতে পারছি না, তাই আবার যাচ্ছি জুতো নিতে। জুতো পরেই তারপর দর্শন করব। যেহেতু এরপর মূল মন্দির প্রাঙ্গণ এখন বন্ধ হয়ে যাবে, গর্ভগৃহটাকে বন্ধ করে দেওয়া হবে ভোগ বিতরণের পর, আবার সেই বিকেল 4টেতে খুলবে। তো ততক্ষণ আমরা জুতো পরে আশপাশটা ঘুরবো, দিয়ে প্রসাদ গ্রহণের টাইম হলে সেখানে গিয়ে প্রসাদ নেব এবং তার এক্সপিরিয়েন্সটাও জানাবো আপনাদেরকে কীরকম এখানকার প্রসাদ। কারণ আমরা যে ইয়েতে গিয়েছিলাম, নিতাই বাড়িতে প্রসাদ নিয়েছিলাম, সেখানকার প্রসাদের মানে যে স্বাদ অতুলনীয় ছিল। মূল মন্দিরের ডান দিকে একটা ঘাট বাঁধানো পুকুর রয়েছে। মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটি নির্মল পুকুর, যা চারপাশের ছায়াঘেরা গাছের সারিতে আরও সুন্দর লাগে। এই পুকুরের ধারে বসে আপনি নিশ্চিন্তে অনেকটা সময় কাটাতে পারেন। এই ধামের মূল আকর্ষণ এখানকার শান্ত মন্দির এবং আশ্রম। এখানে স্থাপত্য শৈলী খুব সাদামাটা হলেও এখানকার পরিবেশ এতটাই শান্ত যে আপনি ভেতরে এক অন্যরকম শান্তি অনুভব করবেন। প্রত্যেক বছর বৈশাখ মাসের যে ওই বুদ্ধ পূর্ণিমা, সেই বুদ্ধ পূর্ণিমাতে এই জগৎবন্ধু ধামে একটা বিরাট মেলার আয়োজন করা হয়। প্রচুর দূর দূরান্ত থেকে মানুষজন এখানে আসেন সে মেলা দেখতে। এই যে ধামের একটা ভক্তিমূলক পরিবেশ, তার একটা আমেজ নিতে। এই জায়গাটা ওই দিকটাতে হচ্ছে মেন সেই মূল মন্দির থেকে ডান দিকে পুকুরটা পেরিয়ে তারপর একটা এই মাঠ মতো আছে, মন্দিরেরই জায়গা, মন্দির চত্বরের ভেতরে। এই জায়গাতেই মূলত সেই মেলাটা বসে। যেই সব জমিটা রয়েছে এখানে, এই জমিতে এখন ধান চাষ করা রয়েছে। আর বৈশাখ মাসে মূলত তখন সম্ভবত এই ধান থাকবে না, তখনই মেলাটা এখানে হয়। এই জগৎবন্ধু ধাম যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি হচ্ছেন শ্রীমান পঙ্কজ কুমার দাস। এটা আমি জানতে পারলাম। এখানে তার একটা স্মৃতি স্মারক ফলক লাগানো আছে। এমনকি আমি এটা বিষয়টা খেয়াল করলাম, আমি ওই খানটাতে বসেছিলাম, সেই মুহূর্তে দেখলাম যে মন্দির চত্বরে মানে মন্দিরের যে দেয়ালের গায়ে মানে প্রচুর ফলক লাগানো আছে, স্মৃতি ফলকগুলো। এই দেখুন, এরকম স্মৃতিফলক প্রচুর রয়েছেন এখানে মন্দিরের গায়ে লাগানো। হয়তো যারা এই ধামের সাথে কোনো বিশেষ কারণে জড়িত ছিল, কোনো বিশেষ তাদের গুরুত্ব এই মন্দিরের সাথে জড়িয়ে আছে, তাদেরই নাম হয়তো স্মৃতিফলক হিসেবে এখানে লাগানো হয়েছে। এই ধামের যিনি প্রধান সেবায়েত, তার নিবাস হচ্ছে এই সামনে, এই দিকটাতে উনি থাকেন। মূল মন্দিরের বাদিকে এইরকম একটা জায়গা দেখতে পাচ্ছি, সম্ভবত এটাই হবে প্রসাদ বিতরণ কেন্দ্র। এখানেই সময় হলে মানে আজকের টাইমিং অনুযায়ী 12:30 সম্ভবত এখানে প্রসাদ বিতরণ হবে। এখন যেটা জানতে পারলাম যে এই মন্দির প্রাঙ্গণের সঙ্গে যুক্ত ছিলেন এমন একজন কে হয়তো তিনি দেহ রেখেছেন, তার আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে মন্দিরের ভেতরে ভোগ লাগানো হচ্ছে এবং বাইরে এনারা কীর্তন করছেন। এখন সময় 12:30। এই প্রসাদ বিতরণের টাইম হয়ে গেছে। আর প্রসাদ বিতরণের টাইম হলে এখানে ঘণ্টার ধ্বনি দেওয়া হয়, তারপরে সবাই এখানে এসে ফ্রেশ হয়ে তারপর ভেতরে যান। মূল মন্দির চত্বরে কোনো প্রকার একটু আওয়াজ করার সব জায়গাতেই দেখেছি যে নিষিদ্ধ থাকে, আওয়াজ করা যাবে না, তাই এখানে আমরা বেশি জোরে কথা বলছি না।
এখান থেকে প্রসাদ গ্রহণ করার পর আমরা এসে এখানে বসলাম একটু। যিনি এখানকার প্রধান সেবায়েত আছেন তার সাথে আমাদের একটু সাক্ষাৎকারের ব্যবস্থা করে দিয়েছেন একজন। ওখানে আমাদের প্রসাদ গ্রহণের পর যেতে বলেছে, কিন্তু আমরা সঙ্গে সঙ্গে গেলাম না, একটু বসে এখানে দিয়ে তারপর যাব। এখানকার যে প্রসাদ মোটামুটি ভালো ছিল। আমার মতো যারা আছেন মূলত নিরামিষ খাবার বেশি পছন্দ করে তাদের জন্য ঠিকই আছে। এই ধামের সঙ্গে যুক্ত যেসব বৈষ্ণবগণ দেহ ত্যাগ করেন তাদের দেহ এই স্থানে মূলত সমাধি দেওয়া হয়। চলুন একটু ভেতরটা ঘুরে আসি। এখানে সূর্যাস্তের পর প্রবেশ নিষিদ্ধ। এই ধামে সড়ক ও রেলপথ উভয়ের মাধ্যমেই পৌঁছানো যায়। এ ধামের সব থেকে কাছের রেল স্টেশন হচ্ছে ডাহাপাড়া ধাম, তবে এই স্টেশনে সব ট্রেন দাঁড়ায় না। তাই আমি আপনাদের সাজেস্ট করব হাওড়া আজিমগঞ্জ লাইনে আসলে লালবাগ কোর্ট এবং শিয়ালদা লালগোলা লাইনে আসলে মুর্শিদাবাদ স্টেশনে নেমে পড়ুন এবং সেখান থেকে টোটোতে সহজেই পৌঁছে যান এই ধামে। আজকে এখানে আসার পর যিনি এখানকার প্রধান সেবায়েত আছেন তার সাথে আমাদের সাক্ষাৎকারের একটা ব্যবস্থা করা হয়েছিল। দুর্ভাগ্যবশত সেটা আর হলো না, কারণ আপনাদের একটু আগে আমি জানিয়েছিলাম যে এখানকার একজন বৈষ্ণব তিনি দেহ রেখেছেন, যে কারণে আজকে আর সেবায়েতের সাক্ষাৎকারের ভিডিও নেওয়া হলো না। এই ধামে যদি দূর দূরান্ত থেকে কোনো ভক্তগণ আসেন এবং তাদের ফিরে যাওয়া দিনাদিন সম্ভব না হয়, তাদের থাকার জন্য এখানে ব্যবস্থা করা আছে। যেসব দূর দূরান্ত থেকে ভক্তগণ আসবেন তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে এই জায়গাতে। একটা ক্যাম্পাস মতো করা আছে যেখানে অনেকগুলো কামরা আছে। আর যেটা মূল ব্যাপার হচ্ছে এখানকার যে ভক্তরা এসে থাকবেন একদম বিনামূল্যে, এর জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না। আপনারা যদি কখনো আসেন, এসে এখানে একদিন কাটানোর ইচ্ছে হয়, তো আপনারা এসে থাকতে পারেন এখানে। ঘড়িতে এখন সময় 2টো বাজছে। আর যেটা বললাম যে বিশেষ কারণবশত যিনি প্রধান সেবায়েত তার সাথে আজকে সাক্ষাৎ হলো না আমাদের, তো বিনা সাক্ষাতে আমাদেরকে ফিরে যেতে হবে আজকে। এখন এই মন্দির প্রাঙ্গণ ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি। ঘড়িতে সময় এখন দুপুর 2টো। আমরা ভাবছি যে এখন এখান থেকে বেরিয়ে যাব এবং পাশেই যে আছে ক্রিটকোনা গ্রামে ক্রিটেশ্বরী যে মন্দির, প্রসিদ্ধ মন্দির রয়েছে, সেখানে যাবার কথা আমরা একটু ভাবছি। তো যেহেতু আমাদের ভিডিওগুলো অনেকেই বলেছে যে একটু শর্ট করতে, সেই কারণে এখানকার ভিডিওটা, এই ধামের ভিডিও এখানে শেষ করব। আর এর পরের যে ক্রিটেশ্বরী মন্দিরের ভিডিওটা আসবে ওটাকে নতুন পার্টে আমরা দেওয়ার চেষ্টা করছি। এই পর্যন্ত যারা দেখেছেন তারা পরবর্তী পার্টটা দেখবেন। এখানে ক্রিটেশ্বরী মন্দির দর্শন করাবো এবং ক্রিটকোনা যে গ্রাম, সেই গ্রামটা কেমন সেটাও আপনাদের একটু ঘুরে দেখাবো। তাহলে এই ভিডিওটা এখানে শেষ করছি এবং পরবর্তী ভিডিওটা দেখার জন্য আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন।